আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এয়ার চিফ কখনো বলছে আমার 15 মিনিট লাগবে, কখনো নৌবাহিনীর চিফ বলছেন আমার 45 মিনিট আমার লাগবে, কখনো আমাদের আর্মি বলছেন এবারে হচ্ছে লাস্ট একটা 10 দিনের আমি নোটিশ দিয়ে দিলাম, 10 দিনের পর আর বলবো না। এই সবকিছুর পেছনে একটা অঙ্ক আছে, ফাঁকা ফাঁকা আওয়াজ দেবে না ভারত। তাহলে যদি বাড়াবাড়ি সেরকম কিছু করে তাহলে পরে ওই মধ্যিখানে মুশকিলটা কোথায় জানেন? মুশকিলটা হচ্ছে ধরুন এখান থেকে এখন তো যুদ্ধ আর মাঠে নেমে হয় না, যুদ্ধ এখন ট্যাকটিক্যাল হয়ে গেছে, সুইচ টিপে যুদ্ধ হয়। এখানে বসে ড্রোন মারবে, যে যে ঠিকানায় পড়ার সব ম্যাপিং করা আছে, সব কিন্তু হয়ে গেছে, ম্যাপিং গুলো সব কমপ্লিট আমি জানি। যেখানে যেখানে মারার সেখানে মার পড়ে যাবে। কিন্তু ড্রোন তো একটা যন্ত্র, সে তো জানে না এখানে 4 জন জেহাদি আছে আর 40 জন সাধারণ নিরপরাধ মানুষ জড়েছে। সে কিন্তু এই 44 জনকেই মেরে দেবে। তার মধ্যে কিন্তু নিরপরাধ মা, বোন, শিশু, বৃদ্ধ, মহিলা সবাই থাকবে। এরকম যদি 50টা ড্রোন মারে তাহলে পরে বাংলাদেশের কি রইলো বলুন? কতটুকু? আমাদের উত্তরপ্রদেশের থেকে ছোট। একটা যদি ব্রহ্মোস মারে বাংলাদেশ বলিয়া কিছু থাকবে না। একটা ব্রহ্মোস মারলে, একটা বাংকার বাস্টার মারলে পরে সারা বাংলাদেশ ডুবে যাবে। একটা বাংকার বাস্টার যদি মেরে দেয় একটা, তারপর কি হবে? তারপর ভারতবর্ষকে গিয়ে আবার কিন্তু রিবিল্ড করতে হবে, নইলে শেখ হাসিনা শ্মশানে গিয়ে বসে থাকবেন। যার জন্য ভারত ওয়েট করছে। কিন্তু শাহিন ভাই একটা কথা বললেন না, এই যে গায়ে লাগে না, গায়ে লাগে না, গায়ে লেগেছে বলেই আজকে রাজ্যসভায় ওই চিৎকার চেঁচামেচিটা হয়েছে এবং রাজ্যসভা মুলতবি করে দিতে হয়েছে। গায়ে মানুষের লাগছে, এর মধ্যে রাজনীতিও যেমন আছে তেমন দেশপ্রেমও রয়েছে। আমাদের দেখবেন আমরা নিজেদের মধ্যে খেয়েও খেয়েই করি, আমাদের রাজনীতিতে খেয়েও খেয়েই হয় প্রচুর, কিন্তু দেশের ব্যাপার যখন এসে দাঁড়াবে না, তখন জানবেন সবাই একমত। সব শিয়ালের একটাই, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া। যখন বাংলাদেশকে মারবে সবাই বলবে মারো 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 মারো, আরো 2-4টে বেড়ে দাও, যেমন পাকিস্তানের বেলায় হয়েছে। একটা একটা মুসলিম সংগঠন পাকিস্তানে যখন হামলা হয়, একটা মুসলিম সংগঠন কোন রকম বিবৃতি দিয়েছে? কোন রকম নিন্দা জানিয়েছে? উল্টে দেওবন্দিরা প্রকাশ্যে এসে বিজেপির পাশে দাঁড়িয়েছে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী ওই মুক্তি কি যেন, আমির খান মুক্তি না কি যেন, তিনি এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে, মুত্তাকি, আমির খান মুত্তাকি, তিনি এসে আমাদের এখানে বিদেশ দপ্তরের সঙ্গে কথাবার্তা বলে বাগরা এয়ারবেস, যেটা আমেরিকা নেওয়ার জন্য উঠে পড়েছিল, সেই বাগরা এয়ারবেসটা লিখিতভাবে ভারতের হাতে দিয়ে দিয়েছে। ভারত ঝাড়াই পোঁচাই শুরু করে দিয়েছে। ভারতীয় সৈন্য ওখানে পৌঁছে গেছে, 2-4টে বোধহয় প্লেনও পৌঁছে গেছে সেখানে। কারণ ওখানে চীন রয়েছে পাশে, পাকিস্তান রয়েছে এদিকে। স্ট্র্যাটেজিক্যালি বাগরা এয়ারবেসটা কিন্তু ওরাই তৈরি করেছিল, আমেরিকানরাই তৈরি করেছিল। ওখানেই কিন্তু $8 বিলিয়ন অস্ত্র ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছিল। এখন আবার সেটা মনে পড়েছে বাগরা এয়ারবেসটা চাই, কারণ চীনকে আর ভারতকে ওখান থেকে নজর রাখা যাবে, আর সঙ্গে পাকিস্তান আছে। তাই জন্য কাবুল আগে থেকে, আফগানিস্তান আগে থেকে ভারতবর্ষকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তুমি এখানে এসে বসো। আর তারপরে উনি 6 দিনের ট্যুরে এলেন, এসে বসলেন কাদের সঙ্গে? দেওবন্দীদের সঙ্গে। দেওবন্দীদের সঙ্গে বসে একটা পজিটিভ মেসেজ দিয়ে গেলেন। আপনারা যে কোনো ভারতীয়, আপনার ট্রাভেলারকে আপনার ট্রাভেলার আপনি দেখবেন যে ইন্ডিয়ান ট্রাভেল ব্লগার ইন আফগানিস্তান সার্চ করুন,
দেখুন যে ভারতীয়দের ওরা কিভাবে আপ্যায়ন করে। তুমি इंडियन हो, शाहरुख खान, आमिर खान, आ जाओ तुम मेरे दोस्त हो, मेरे साथ रोटी खाओ, খাইয়েই ছাড়বে। আর পাকিস্তানের নাম নিলে ঠিক ততদিন গালাগালি করে। ওরা কিন্তু মুসলিম, আমরা হিন্দু। এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই, এটা হচ্ছে গিয়ে ওই ওই জিন্না যেটা করে গেছিল না, যে বীজটা বুনে গেছিল, জিন্না অ্যাকচুয়ালি বীজটা বুনেছিল হচ্ছে আমাদের কি বলে, যিনি আমাদের লাস্ট ভাইসরয় ছিলেন, এ দেখো মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন টু নেশন থিওরি করেছিলেন। তাহলে কিভাবে করবেন? জিন্নাকে বললেন হয় তুমি প্রধানমন্ত্রী হও, আর নইলে জওহরলালকে বলো যে তুমি প্রধানমন্ত্রী হও, দুজনের একজন হবে। তার দুজনে কেউ ছাড়তে রাজি নয়, তখন ওই ডিভাইড অ্যান্ড রুল, পাকিস্তান নিয়ে চলে যাও তোমরা, এখানে ভারতবর্ষ থাকুক। দুই গাধা প্রধানমন্ত্রী হলো, আর দেশটা ভাগ হয়ে গেল। দুটো গাধা মিলে দেশটাকে ভাগ করেছিল, একটা হচ্ছে জওহরলাল নেহরু, আর একটা হচ্ছে জিন্না। সেই যে বীজটা বপন হলো না, হিন্দু মুসলমানের যে মানে বিভেদের বীজটা বপন হলো, ওই মারামারি কাটাকাটি, মানে 46-এর দাঙ্গা, যেটা আপনার গ্রেট ক্যালকাটা কিলিং যে শুরু হলো, সেই ঘাটা কিন্তু বাড়তে 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 আজকে এসে পচনশীল জায়গায় ক্যান্সারে পরিণত হয়ে গেছে। সারা বিশ্বে দেখুন, মুসলিম মুসলিমকে মারছে, না হিন্দু মারছে, না খ্রিস্টান মারছে, না জৈন মারছে, না অন্য কোনো ধর্মের মানুষ মারছে। সারা আপনি পশ্চিমী দুনিয়া দেখুন, আপনি সেন্ট্রাল এশিয়া দেখুন, সর্বত্র মুসলমান মুসলমানকেই মারছে। নয় শিয়া সুন্নিকে মারছে, নয় সুন্নি দেওবন্দিকে মারছে, নয় দেওবন্দি মুত্তাকিকে মারছে। এই চলছে সারা বিশ্ব জুড়ে। আপনি আমি কে? আমরা তো হলাম গিয়ে মানে এর শিকার, কি বলে যাকে বলে, রাজনীতির শিকার, একটা ধর্মীয় উন্মাদনার শিকার আমরা। নইলে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে এমন কিছু বিরোধ নেই, কিন্তু এই বাংলাদেশের মানুষ ভারত সম্পর্কে এমন এমন মন্তব্য করেছে যে মানুষ বিরক্ত হয়ে গেছে। মাঝে খুব লেখা হতো ভারতীয় অর্থনীতি চলছে নাকি ওই বাংলাদেশের চিকিৎসার জন্য। তা এখন তো চিকিৎসার বিষয় তো বন্ধ আছে, তাহলে অর্থনীতি ডুবে যাওয়ার কথা। এই পাগলের ঘুড়ি ওড়ানোর মতো অবস্থা, পাগল ঘুড়ি ওড়াচ্ছে, নিজের মনের মতো করে ঘুড়ি ওড়াচ্ছে, চারটে ঘুড়ি চারটে লাটাই নিয়ে ঘুড়ি বেরিয়ে যাচ্ছে। এই সমস্ত বোকা বোকা কথাবার্তা যারা বলে, তারা জানে না নিজেদের ওজন কতটা, এবং তারা কতটা জলে আছে, কতটা ডাঙায় আছে। ভারতের সঙ্গে সমতা সমতা করছে, ভারতের সঙ্গে কিসের সমতা ভিত্তিতে কাজ করবে? কিসের সমতার ভিত্তিতে? না শিক্ষা আছে, না সামর্থ্য আছে, না জমি আছে, না শিল্প আছে, না বুদ্ধিজীবী আছে, কি আছে? কি উৎপাদন করে বাংলাদেশ? ভারতবর্ষকে দেবে, সে কি উৎপাদন করে? একজন আমায় বলেছেন ট্রেড ডেফিসিট নিয়ে খুব কথা বলছেন উনি এই লাইভ শোতে। আমি তাকে বলেছিলাম, ম্যাডাম আপনাকে একটা জিনিস বলি, ট্রেড ডেফিসিট কমে যাবে। আপনি বলছেন $10 বিলিয়ন ট্রেড ডেফিসিট, তখন খুব কথাটা উঠেছিল, চালু হয়েছিল ট্রেড ডেফিসিট বাংলাদেশের সঙ্গে ভারতের। খুব ভালো কথা। আপনি কাজ করুন, আপনারা এই $13 বিলিয়ন তো আপনারা পণ্য নেন, আর $3 বিলিয়ন আমরা নিই। $10 বিলিয়ন ট্রেড ডেফিসিট আছে। এই $10 বিলিয়ন মাল আপনারা নেবেন না, অথবা এমন কিছু বানান যে তাতে $10 বিলিয়ন ওই পাট ছাড়া আর কাপড় ছাড়া আপনারা কিছু আমাদের দিতে পারেন। কি বানান আপনারা? কোন দিক দিয়ে আপনারা সমতার চান? তারপর এই মানসিকতা নিয়ে আপনি সমতার গল্প করলে আমি শুনবো? দিনরাত ভারতকে কাঠগড়ায় তুলছেন।
এদিকে সমতার গল্প করছেন আপনারা। আপনারা এখনো পর্যন্ত স্বীকার করেন না 4068 জন আমাদের সৈনিক মারা গেছেন আপনাদের স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে। আপনারা স্বীকারই করেন না। সে আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জামাত বলুন, সবাই বলুন, আপামর জনতা কেউ একদিনও বলেনি, আমি শুনিনি যে আমাদের সৈনিক শহীদ হয়েছিলেন তাদের কথা একদিনও বলেছে। কোথাও বলেনি, ইতিহাসে কোথাও লেখা নেই, কারোর মুখে কোনোদিন শুনি না। আমার কথা যদি মিথ্যে হয়, আমি যদি একটা মিথ্যে কথা বলে থাকি, আমি তো ওপেন লাইভে বলছি, বলুন না আমাকে যে আমরা এখানে বলেছি, এইখানে ইতিহাসে লেখা আছে, বলুন আপনারা। আমি বললে শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্য কথাটা শুনতে খারাপ লাগলেও ওটা কিন্তু দিনান্তে কিন্তু আলোর মতো ভাস্বর। আর যে অবস্থা এখন এসছে, এখন যদি শেখ হাসিনা গদিতে ফিরেও যান, ফিরে তো অবশ্যই যাবেন, ভারত বসেই ছাড়বে, বলে ভারত অস্থির হয়ে থাকবে এরকম চারদিকে, সে তো ভারত চাইবে না। ভারত যে কোনো প্রকারে হোক, ও যুদ্ধ করে হোক, সরিয়ে হোক, মারপিট করে হোক, ভারত ঠিক বসিয়ে ছাড়বে, কারোর বাবার ক্ষমতা নিয়ে আটকাবে। তাহলেও আপনি ভাববেন না রাতারাতি এই ভিসা খুলে যাবে, আবার আদান প্রদান শুরু হয়ে যাবে, একদম না। আপনাদেরকে বিশ্বাস করে না ভারতবাসী, বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না, আর বিশ্বাস চটে গেছে। পরিবর্তন আসছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গত 15 মাস যাবত আমরা একটি অপরিবর্তিত সরকার, একটি অনির্বাচিত সরকারের অধীনে শাসিত হচ্ছি, শোষিত হচ্ছি। বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। অনেকে ভাবছেন, সাধারণ মানুষও বলাবলি করছেন যে কোনো পরিবর্তন হয় না কেন। আমি অসংখ্য কন্টেন্টে বলেছি যে আমরা সাম্রাজ্যবাদীদের খপ্পরে পড়ে গেছি। সাম্রাজ্যবাদীদের সিগন্যাল ছাড়া এখানে খুব সহসা পরিবর্তন হবে না। আমাদের অভ্যন্তরীণ রাজনীতি এখানে পরিবর্তন করতে পারবে না, আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পরিবর্তন করতে পারবে না, যদি না সাম্রাজ্যবাদীদের সিগন্যাল না আসে। কিন্তু সাম্প্রতিক নানা রকম ঘটনা প্রবাহে মনে হচ্ছে যেন পরিবর্তনের একটা হাওয়া লাগছে, হাওয়া উঠছে, বাতাসের শনশন শব্দ শোনা যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কুয়ালালামপুরে একটি 10 বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রতিরক্ষার মধ্যে ভারতের প্রতিরক্ষা যুক্ত আছে। ভারতের জন্য কোনো ভূমি যদি প্রতিরক্ষার জন্য থ্রেট হয়, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা চীন হতে পারে, সেটা নেপাল হতে পারে, সেটা ভুটান হতে পারে। ভারত সীমান্তবর্তী যে কোনো দেশ যদি ভারতের জন্য নিরাপত্তার থ্রেট হয়, সেই প্রতিরক্ষাও সুনিশ্চিত করেই ভারত এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। এবং একই সাথে গত শুক্রবারে আরেকটি ঘটনা ঘটেছে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড শুক্রবার মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বলেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকার শাসন পরিবর্তন বা জাতি গঠনের পূর্ব কৌশল শেষ হয়ে গেছে। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছেন যে বাইডেন প্রশাসনের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জের এই ধারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে এটিকে শেষ করে দেওয়া হয়েছে। বাহরাইনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ কর্তৃক আয়োজিত বার্ষিক নিরাপত্তা শীর্ষ সম্মেলন মানামা সংলাপের আগে তুলসী গ্যাবার্ডের মন্তব্য, এই বছরের শুরুতে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের দেওয়া মন্তব্যের উপর জোর দেওয়া হয়। তুলসী গ্যাবার্ড আরো বলেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ, অসংখ্য মানুষের মৃত্যু, বিনিময়ে বন্ধুর যে শত্রুর সংখ্যা বৃদ্ধি এবং আইসিসির মতো ইসলামী সন্ত্রাসবাদের উত্থান এবং অনেক ক্ষেত্রে আরো বেশি অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি, সেই বিদেশ নীতির যুগ শেষ হয়ে গেছে। এই দুটো ঘটনাকে কি আমরা সাম্রাজ্যবাদীদের কর্তৃক একটা বিশেষ সিগন্যাল হিসেবে দেখতে পারি কিনা? ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য এবং আরো কিছু আলামত সুস্পষ্ট হয়ে উঠছে। মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে সরে গেলেও মার্কিন সাম্রাজ্যবাদের নাম ভাঙ্গিয়ে কিছু কর্মকাণ্ড এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে, বিশেষ করে পাক উপস্থিতি, পাক পরিকল্পনা, পাক
হস্তক্ষেপ আমাদের অন্ততপক্ষে বাংলাদেশে জারি আছে, সেগুলোর বিরুদ্ধে ভারতও কিন্তু অ্যালার্ট, এবং ভারত সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা নেবারও প্রস্তুতি রাখছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে চীন এবং বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া চালাবে ভারত। এজন্য দেশটি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য নোটাম জারি করেছে, এবং এটি বলা যায় যে ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আগামী 6 নভেম্বর থেকে ভারতের উত্তর পূর্ব সীমান্ত জুড়ে এই মহড়া চালাবে ভারতীয় বিমান বাহিনী। নোটাম জারির কারণে ওই সময় অন্য কোনো যাত্রীবাহী বা বাণিজ্যিক বিমান ভারতীয় আকাশের ওই পথ দিয়ে উঠতে পারবে না। বিশেষজ্ঞদের মতে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং একই সাথে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে এত বড় মহড়ায় ইঙ্গিত স্পষ্ট যে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের পথ বন্ধ করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আর্ট ওয়ার্ক বা শিল্পকর্ম উপহার দেন। তাতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে ম্যাপ আঁকা হয়েছে বলে দাবি করা হয়। বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভালো চোখে দেখছে না ভারত। বাংলাদেশ নেতৃত্বের সাথে গত কয়েকদিন ধরে পাকিস্তানের সখ্যতা বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খানিক আগে বললাম যে মার্কিন সাম্রাজ্যবাদ তারা গুটিয়ে চলে যাবার পথে, কিন্তু শেষ পর্যন্ত তারা চলে গেলেও তাদের নাম ভাঙিয়ে খাওয়ার একটা প্রবণতা থাকবে, এবং সেই কাজটি পাকিস্তান শেষ পর্যন্ত এখানে করবার চেষ্টা করবে, এবং সেই প্রচেষ্টা অব্যাহত আছে। সেই প্রচেষ্টা থেকে পাকিস্তানের কর্মকাণ্ডকে দমন করতে ভারত নানা পদক্ষেপ, নানা প্রস্তুতি নিয়ে রেডি আছে। এই যে নোটাম জারি করলো, এটিও ভারতের পূর্ব সীমান্তের ইতিহাসে এটিও একটি নজিরবিহীন ঘটনা। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আকাশপথে নিরাপত্তা ও মহানার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। আমরা কদিন আগে শুনেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করেছিলেন। 3 বাহিনী প্রধান ছিলেন, সর্বাধিনায়ক ছিলেন সশস্ত্র বাহিনীর, এবং বিমান চলাচল যে মন্ত্রী এভিয়েশন মিনিস্টার, সেই মিনিস্টারও ছিলেন সেই বৈঠকে। সেটারই কি ফল আজকে নোটাম জারি করা? এই যে নোটাম জারি করা হয়েছে, এই বিজ্ঞপ্তিটি উত্তর পূর্বাঞ্চলের চীন, মায়ানমার এবং বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকায় প্রযোজ্য। ভারতীয় বিমান সেনার এই মহড়ার প্রধান উদ্দেশ্য হতে পারে সামরিক প্রস্তুতি যাচাই এবং আকাশ সীমার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোর করা। এই মহড়ার কারণে ভারতের বিমান বাহিনী আকাশপথে সামরিক ফ্লাইট পরিচালনা করতে পারে। যদিও এই মহড়ার নির্দিষ্ট করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে এটি ভারতের সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সবকিছু মিলিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে লেজ গুটিয়ে চলে যাবার সময় হয়ে গেছে। বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি অস্থির। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি দেখেন যে বর্তমান ইউনূস সরকারের বিরোধী সবার, বিশেষ করে জুলাই জাতীয় সনদ নিয়ে একদম বিরোধিতায় নেমে গেছেন। আরেকদিকে বাংলাদেশে সাম্রাজ্যবাদের কারণে নানা রকম নড়াচড়া। আপনারা খেয়াল করলেন যে গতকাল 3 বাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এটি কি শুধুই সাক্ষাৎ, এবং সেটি হঠাৎ করে আকস্মিক সাক্ষাৎ, এবং এই সাক্ষাতে যেসব ব্যাখ্যা করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেই ব্যাখ্যাগুলো আসলে সঠিক নয়। অন্যদিকে আগামী 4 তারিখ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ফুলকোট সভা ডেকেছেন। ফুলকোট সভা এটি হতে পারে, বিচার বিভাগের সর্বোচ্চ আদালতে ফুলকোট সভা হতে পারে। প্রধান বিচারপতি দায়িত্ব নেবার পরে একবার ডেকেছিলেন, আবার দ্বিতীয়বার ডাকলেন। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এই মুহূর্তে জোরালোভাবে আছে উচ্চ আদালতে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা একটা 111 টাইপের সরকার বা সেরকম কিছু একটা আসে কিনা। কারণ বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে, এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এটা সারা বিশ্বের দাবি, সবার দাবি। মার্কিন সাম্রাজ্যবাদও এখন দাবি করছে আসলে যে সবার অংশগ্রহণে নির্বাচন, এবং সবার অংশগ্রহণ নির্বাচন বলতে এখানে অন্য সবাই তো আছে।
আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে, সেই আওয়ামী লীগও যাতে নির্বাচন করতে পারে সেই রকম একটা পরিস্থিতি ক্রিয়েট করারই কিন্তু সার্বিক অবস্থা দেখা যাচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে। অভ্যন্তরীণ ক্ষেত্রে যাই করুন না কেন কিচ্ছু হবে না যদি আপনি আন্তর্জাতিক সিগন্যাল না পান। আন্তর্জাতিক সিগন্যালগুলো ইতিমধ্যে সুস্পষ্ট হয়ে উঠেছে। প্রতিরক্ষা চুক্তি, তুলসী গ্যাবার্ডের রেজিম চেঞ্জ সংক্রান্ত বক্তব্য এবং ভারতের নোটাম সামরিক মহড়া, আকাশপথে সামরিক মহড়া জারি, এগুলো এক একটা থ্রেড বললেও যদি বলেন তাহলেও ভুল হবে না, থ্রেডও বলতে পারেন। এটা এক প্রকার সিগন্যাল দেওয়া এসব। কাজে বাংলাদেশের পরিবর্তন আসছে, পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তনের আলামত গুলা সুস্পষ্ট। ইউনূস সরকারের চেঞ্জ আসছে খুব শীঘ্রই, হয়তো এই নভেম্বরেই সেটি হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় যে কি হচ্ছে। আমরা এগুলো বলি কিন্তু অনেকে এগুলো শুনতে শুনতে ভাই এখানে অনেক হিসাব আছে। এখনো বলছি যে নভেম্বরে পরিবর্তন হবে, কিন্তু কোথাকার নাট বল্টু কোথায় গিয়ে লাগিয়ে দেয় হঠাৎ করে কেউ বলতে পারে না, পরিবর্তন নাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে কিছু পরিবর্তন আলামত সুস্পষ্ট। অনেক সময় আলামত দেখে বুঝে নিতে হয়, আকাশে মেঘ দেখলে, আকাশের অবস্থা দেখলে বুঝে নিতে হয় যে আজকে বৃষ্টি হবে নাকি রৌদ্রোজ্জ্বল দিন হবে। এই মুহূর্তে যে অবস্থাটি দাঁড়িয়েছে সার্বিকভাবে বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতি, তাতে পরিবর্তন আসন্ন, পরিবর্তন আসছে।